পারে নাই বলে দুটো কারণে। একটা হচ্ছে পারে নাই, আর এই ছাত্রদের যারা এই মঞ্চটা যারা নেতৃত্ব দিয়েছেন তাদের আহ্বানে লোকেরা যে পরিমাণ সাহস দেখাতে পেরেছে, রাজনৈতিক দলগুলো ভিন্ন ভিন্নভাবে তার পরিমাণগতভাবে তার চেয়ে অনেক বেশি 15 বছর ধরে স্যাক্রিফাইস থাকলেও আছে, কিন্তু সময় মতন চূড়ান্ত মুহূর্তে বুক চিতিয়ে দেওয়ার মতন ব্যবস্থা তারা করতে পারেন না, যেটা সাইদরা করেছেন। এইটা নিয়ে আমি খুব দুশ্চিন্তায় থাকি। একটা শব্দ, মানে শব্দ তো রাজনীতি, যেমন আমরা শিক্ষার্থী বলবো কি ছাত্র আন্দোলন বলবো, শব্দর গায়ের মধ্যে রাজনীতি থাকে। যেমন আমরা প্রায়ই বলি, সর্বশেষ উনি বললেন আর্মিকে পলিটিসাইজ করা ঠিক হবে না, কিংবা প্রশাসনকে পলিটিসাইজ করা ঠিক হবে না। আমার ধারণা কথাটা একটু পরিষ্কার করে হওয়া দরকার, পলিটিসাইজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, নট অ্যালং পার্টিজান লাইন। যে কোনো দেশে একটা জনগোষ্ঠী যত বেশি পলিটিসাইজ থাকবে তার সফটওয়্যারটি তত স্ট্রেংথেন হবে। ফলে আর এই পলিটিসাইজ করার অর্থ হচ্ছে আমার মতে যে একজন নাগরিক তার রাষ্ট্র হিসেবে বিকশিত হওয়ার পুরনো প্রক্রিয়া, তার রাজনীতির ইতিহাস, এগুলো সম্পর্কে সচেতন থাকবে। এই সচেতন থাকার অর্থ হলো এই দেশ গড়ে তুলতে কারা সাহায্য করেছেন, কারা বিরোধিতা করেছেন, কাদের সবচেয়ে বেশি অবদান আছে, এগুলো যদি পলিটিক্যালি আন্ডারস্ট্যান্ড না করে বিউরোক্রেসি কিংবা মিলিটারি বা জার্নালিস্ট অর সিভিল সোসাইটি হোয়াট এভার ইউ সে, তাহলে সেই দেশ দুর্বল হয়ে যায় এবং দেশে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠার পেছনে একটা বাধা হিসেবে আবির্ভূত হয়। যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক যিনি যে কথাগুলি বলেছেন সেগুলো গুরুত্বপূর্ণ, তার সঙ্গে একটা জিনিস যুক্ত করতে চাই আমি মূল আলোচনায় যাবার আগে। সেটা হচ্ছে যে কার কতটুকু প্রাপ্য তার একটা ন্যায়সঙ্গত অনুপাত মাথায় রাখা গুরুত্বপূর্ণ। বাংলাদেশের যতগুলি রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে বা পরবর্তীকালে তার সমস্ত সীমাবদ্ধতা সহ যতটুকু অগ্রগতি হয়েছে তার সে আন্দোলন সংগ্রাম যুদ্ধের মধ্যে অবদান সবচেয়ে কাদের, যদি সবচেয়ে বেশি যাদের স্যাক্রিফাইস, ন্যায়সঙ্গত অনুসিদ্ধান্ত হওয়া উচিত যে রাষ্ট্রের কাছ থেকে তার পাওনা বেশি। এমন কোনো আন্দোলন সংগ্রাম নাই যে যেখানে সংখ্যাগরিষ্ঠতা যারা স্যাক্রিফাইস করেছেন তার মধ্যে গরিব মানুষ ছিল সবচেয়ে বেশি। 69-এর গণ অভ্যুত্থানের পরিসংখ্যান আছে কতজন ওই আন্দোলনে শহীদ হয়েছিলেন, 52 সালেরটা আছে, 71 সালেরটা আছে। 71 সালের হয়তো সংখ্যাভাবে বলা যাবে না, যারা মুক্তিবাহিনীতে রিক্রুট করেছেন তাদের হিসাব অনুযায়ী 75 থেকে 80% লোক কৃষক এবং যারা রণাঙ্গনে যুদ্ধ করেছেন কৃষক এবং শহরের গরিব মানুষ ছিলেন। আপনি লক্ষ্য করুন, মানে এই ছাত্র নেতৃত্বকে বা সমাজের অপরাপর যাবতীয় এই জাতিগোষ্ঠীভুক্ত সকলের অবদানকে সামান্যতম ছোট না করে আমি বলতে পারি যে এই সময় যারা মৃত্যুবরণ করেছেন আন্দোলনের মধ্যে সবচেয়ে বেশি আত্মদান করেছেন, জীবনের চাইতে বেশি আত্মদান তার করা যায় না, তার মধ্যেও গরিব মানুষের সংখ্যা বেশি। ফলে আমরা যখনই ঐক্যের কথা বলি কিংবা সমাজ এবং রাষ্ট্রের গণতান্ত্রিক পুনর্নির্মাণের কথা বলি, একটা ন্যায়পরায়ণ সমাজ এবং সভ্যতা ও শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলি, কোনো অবস্থাতেই যাদের সবচেয়ে বেশি অবদান তাদেরকে সবচেয়ে বেশি শেয়ার না দিয়ে কোনো আলোচনা শুরু হতে পারে না। সেই আলোচনা বাস্তবায়িত হবে কিনা সেটা প্রকৃতপক্ষে এই নিপীড়িত জনগোষ্ঠীর রাজনৈতিকভাবে কতটা সংঘবদ্ধ, তার রাজনৈতিক সচেতনতা কোন পর্যায়ে আছে এবং সে নিজেকে পলিটিক্যালি কতটা অ্যাসার্ট করতে পারে তার উপর নির্ভর করে। এটা হচ্ছে প্রায়োগিক রাজনীতি, আমি বুঝি। কিন্তু অপরাপর ক্লাসের যারা রাজনীতিতে প্রাধান্য বিস্তার করে আছেন তারা আপন আপন শ্রেণীর এবং আপন আপন দল এবং জনগোষ্ঠীর পক্ষে তারা কাজ করতে পারেন, অন্যদের যাদের আত্মদানের মধ্য দিয়ে সেই রাষ্ট্র ক্ষমতায় যাওয়া যায় তাদেরকে ভুলে গেলে তাদেরকে আমরা অপরাধী বলবো। তারা তাদের কাজ করবেন আমরা জানি, এবং সেই অপরাধের বিরুদ্ধে নিরন্তর সজাগ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হবে। 2-3টা বিষয় আমি আলাপ করে সরে যাব, কারণ হচ্ছে যে আপনাদের অনেক সময়ের তুলনায় আমরা বোধহয় পিছিয়ে আছি। 1 নম্বর হচ্ছে যে ঐক্য একটা হয়েছিল এবং ঐক্যটা ভেঙে যাচ্ছে বলে
প্রত্যেকের বক্তব্যের মধ্যে একটা উদ্বেগ আছে, মূল আলোচকের প্রবন্ধের মধ্যে তো আছেই। আমি এটা অত্যন্ত স্বাভাবিক একটা রাজনৈতিক ঘটনা হিসেবে দেখি, খুব কিছু উদ্বিগ্ন হবার কিছু নাই। কারণ হচ্ছে রাজনৈতিক দল বা সংগঠন প্রত্যেকটাই তার আপন আপন আদর্শ থাকে এবং আপন আপন কর্মসূচি থাকে। একটা নতুন সমাজে অনেকগুলি সংগঠন আছে, তার মধ্যে আরেকটা সংগঠন হওয়ার অর্থ হইল ওইটার সঙ্গে যারা যুক্ত থাকেন বিদ্যমান সংগঠনগুলির সঙ্গে তার একমত পোষণ করেন না বলেই আরেকটা সংগঠনের তৈরি হয়। ফলে একটা দেশে যখন অনেকগুলি রাজনৈতিক দল থাকে, বুঝতে হবে এই রাজনৈতিক দলগুলোর ভিন্ন ভিন্ন আদর্শ, ভিন্ন ভিন্ন কর্মসূচি এবং লক্ষ্য আছে। এই 5ই আগস্টের আগে যতগুলি দল ছিল, হ্যাঁ, তাদেরও তাই ছিল। এবং প্রয়োজন না পড়লে একটা দল আরেকটার সঙ্গে ঐক্যবদ্ধ হয় না, কারণ প্রত্যেক দল রাজনৈতিক দলের সঙ্গে ক্ষমতার সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত এবং তাই থাকাই উচিত, কারণ এটা আঞ্জুমানে মফিদুল ইসলাম না। ফলে রাজনৈতিক দলের ক্ষমতায় যাবার লক্ষ্য থাকবে, সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য কর্মসূচি থাকবে এবং সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য আন্দোলন সংগ্রাম নানান কলা কৌশল করবে, এটি পৃথিবীর স্বাভাবিক নিয়ম। তাহলে তার ঐক্যবদ্ধ হয়েছে কেন? কারণ সবাই একা একা কেউ পারে নাই বলে দুটো কারণে। একটা হচ্ছে পারে নাই, আর এই ছাত্রদের যারা এই মঞ্চটা যারা নেতৃত্ব দিয়েছেন তাদের আহ্বানে লোকেরা যে পরিমাণ সাহস দেখাতে পেরেছে, রাজনৈতিক দলগুলো ভিন্ন ভিন্নভাবে তার পরিমাণগতভাবে তার চেয়ে অনেক বেশি 15 বছর ধরে স্যাক্রিফাইস থাকলেও আছে, কিন্তু সময় মতন চূড়ান্ত মুহূর্তে বুক চিতিয়ে দেওয়ার মতন ব্যবস্থা তারা করতে পারেন না, যেটা সাইদরা করেছেন। তাদের অনেক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, কিন্তু মাঠের মধ্যে নয়, মিছিলের মধ্যে নয়, বুক চিতিয়ে প্রতিরোধ করবার ক্ষেত্রে নয়। এই ছাত্রছাত্রীরা এটা পেরেছিলেন বলে, এবং রাজনৈতিক দলগুলিকে ধন্যবাদ দিতে হবে। সেদিন তারা যদি সিনিয়রিটি কিংবা সিনিয়র সিটিজেন্স এইসব চিন্তা করে তাদেরকে সমর্থন না দিতেন, যদি ইগো কাজ করতো, এই ছাত্ররাও পারতেন না, মরেও পারতেন না। ফলে এই সম্মিলিত সবাই মিলে কতগুলি রাজনৈতিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করবার জন্য সবাই সংগ্রাম করেছেন। তার মধ্যে গরিব মানুষ সবচেয়ে বেশি মরেছে, তরুণরা মৃত্যুবরণ করেন পৃথিবীর সমস্ত জায়গায়, অনেকে এখনো পর্যন্ত ক্ষতবিক্ষত হয়ে আছেন। আমার পেশাগত কারণে আমাকে খোঁজ রাখতে হয়, যারা নিহত হননি কিন্তু তারপরও পরিপূর্ণ উপযুক্ত চিকিৎসার অভাবে 5ই আগস্টের পরে যারা মৃত্যুবরণ করেছেন। আমি জানি না এই সরকার এত বড়, মানে সরকারের পেছনের যারা শক্তি, ছাত্র সমাজ, ছাত্রীরা, তারা নিজেদের যাদের সমর্থনে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকার কি জবাব দেবে তাদের বিবেককে? 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে আপনার একটা নতুন সংস্কার বা নতুন বন্দোবস্তের কথা শুনতে পাচ্ছি, কিন্তু আমি অনেক চিন্তা করে দেখেছি রাস্তায় ঘুরে ঘুরে, মানে যে আকাঙ্ক্ষাগুলি ব্যক্ত হয় আন্দোলনের মধ্য দিয়ে, যে নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে আপনারা বলছেন, সে আকাঙ্ক্ষাগুলি কীভাবে ব্যক্ত হয়, কোথায় গেলে আমরা এই সত্যতা পাবো? 3-4টা খুব সহজ সূত্র আছে। 1, আপনি যদি ওই সংগ্রামের মিছিলের স্লোগান শোনেন, কারণ সংগ্রামের মধ্য দিয়ে অভিব্যক্ত যে আকাঙ্ক্ষা সেটা নানান স্লোগানের রূপ পরিগ্রহণ করে। আপনি যদি গ্রাফিতি দেখেন, আপনি যদি সেই সময়ে প্রদত্ত নানা বক্তৃতা শোনেন যারা আন্দোলনে অংশগ্রহণ করছে, আমি লক্ষ্য করছি যে এটার মধ্যে এই আকাঙ্ক্ষাগুলো তো মহৎ, কিন্তু খুব বেশি নতুন না। এইটা মূল্যায়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? তার মানে আমরা যদি আরেকটু পিছনে যাই, বাংলাদেশের ইতিহাসের এই জনগোষ্ঠীর এই জনপদের সবচেয়ে বড় ঘটনা 1971 সালে সশস্ত্র স্বাধীনতা যুদ্ধ, যেটা মূলত একটা জনযুদ্ধ ছিল। সেই যুদ্ধের যেই প্রতিশ্রুতির ভিত্তিতে মানুষ লড়াই করেছে, প্রাণ দিয়েছেন, তার মধ্যে ন্যূনতম একটা বাক্যে যেগুলো আছে, কি আছে, যে কেন এই যুদ্ধের প্রবাসী সরকার যখন আহ্বান জানায় আমাদেরকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে হবে, হানাদার বাহিনীকে পরাজিত করে নতুন গণরাষ্ট্র তৈরি করতে হবে, পরিষ্কারভাবে লোকেরা 3টা বলে, মূলত 4টা। কারণ যে গণতান্ত্রিক ব্যবস্থা মানে নাই বলে যুদ্ধটা হয়েছে, ইটস ইনহেরেন্টলি সত্য। যে প্রথম কথা হচ্ছে প্রতিষ্ঠিত নতুন রাষ্ট্রে গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে। সেই গণতান্ত্রিক ব্যবস্থা কি থাকবে? একটা সমতা ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা থাকবে। আর কি থাকবে? সোশ্যাল জাস্টিস থাকবে, সামাজিক ন্যায় বিচার যেটা বলতে, যেটা এতক্ষণ বললেন অনেকেই।
আর মানুষের মানবিক মর্যাদা নাগরিক হিসেবে সমুন্নত থাকবে। এই যে এত বড় আন্দোলনটা হয়ে গেল, তার একটাও দাবি কি এটার অতিক্রম করে গেছে? এগুলি তো চেয়েছেন নানান ভাষায়, নতুন সময়ে, নতুন শব্দবন্ধের মধ্য দিয়ে। তার মানে হচ্ছে 53 বছরে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত একটা নতুন রাষ্ট্রের যে কতগুলি হিস্টোরিক্যাল প্রমিসেস ছিল, সেই প্রমিসেসগুলি বাস্তবায়িত হয় নাই। সেগুলি বিভিন্ন সময়ে বাস্তবায়নের জন্য বারবার যুগ যুগ ধরে এই দেশের মানুষকে, তরুণদেরকে, গরিব মানুষকে আত্মদান করতে হচ্ছে। সেই অর্থে কতগুলো মৌলিক পুরনো দাবি বাস্তবায়নের জন্য এখনো লড়ে যেতে হচ্ছে। সেই অর্থেই আমি বলছি এগুলো নতুন নয়।